নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। কালকে দিল্লির সঙ্গে লখনউয়ের একটা দারুণ ম্যাচ আমরা দেখলাম, সেটা নিয়ে হালকা করে আলোচনা করব। একটু শরীর খারাপ, সেই কারণে অত বেশি ভিডিও দিতে পারছি না, নয়তো এই ভিডিওটার রিভিউ ভিডিওটা আগেই পেয়ে যেতে। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে। সেই ম্যাচে দুটো দল কিরকম প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে, কি কি চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি, পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, সেগুলো আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত কালকে একটা দুরন্ত ম্যাচ আমরা দেখলাম, যেখানে কিন্তু একটা থ্রিলার ম্যাচে এক উইকেটে দিল্লি কিন্তু জিতলো লখনউয়ের এগেনস্টে। এবার নর্মালি এই ম্যাচটার পর আশুতোষ শর্মাকে নিয়ে কথা হচ্ছে। আশুতোষ শর্মা যেভাবে ম্যাচটা ফিনিশ করেছে, হওয়া দরকার ব্রিলিয়ান্ট। পাঞ্জাবের হয়ে লাস্ট মরশুম আমরা আশুতোষকে কিছু দারুণ ম্যাচ ফিনিশ করতে দেখেছিলাম, এদিনও দেখলাম। বাট ভিপ্রাজ নিগমকে নিয়েও কিন্তু কথাটা হওয়া উচিত। মানে প্রথম দিকে কিন্তু আশুতোষ স্ট্রাগল করছিল, ভিপ্রাজ নিগম এসে যে 15 বলে 39 করে গেল, আই থিঙ্ক ম্যাচটা ওখান থেকে ঘুরেছে। তবে ঋষভ পন্থ সব থেকে দামি প্লেয়ার, সঞ্জীব গোয়েঙ্কা অনেক আশা নিয়ে এসেছে। কেএল রাহুলের সঙ্গে কিছুটা লাস্ট ইয়ার কন্ট্রোভার্সিও হয়েছিল, কিছুটা কেএল কে অপমান করতেও আমরা দেখেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথম ম্যাচটা হারের জন্য কি ঋষভ পন্থ নিজে দায়ী নয়? কারণ লখনউ একটা সময় এমন ব্যাটিং করছিল, যখন নিকোলাস পুরান, মিচেল মার্স ব্যাটিং করছিল, দেখে মনে হচ্ছিল লখনউ 250 করতে পারবে। সেই সময় ঋষভ পন্থ আসে 6 বলে 0 করে, পুরো মোমেন্টামটা ওখান থেকে লখনউ হারায়, 209 অব্দিই করতে পারে। এবং দেন তোমার ক্যাপ্টেন্সিও কিছুটা সাধারণ হয়েছে, যেখানে খুব তাড়াতাড়ি 3 উইকেট ফেলে দেবার পরেও কিন্তু ম্যাচ ক্লোজ করতে পারেনি। এবং একদম লাস্টে যখন মোহিত শর্মাকে স্টাম্প আউট করতে পারতো, সেই স্টাম্পিংটাও ঋষভ পন্থ মিস করে। তো আইপিএল এর সব থেকে দামি প্লেয়ারই কি প্রথম ম্যাচটা হারালো না? সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচের পর কথা বলছিল ঋষভের সঙ্গে, আশা করি কেএল এর সঙ্গে যেরকম কনভারসেশন লাস্ট ইয়ার হয়েছিল সেরকম কিছু না, জাস্ট প্রথম ম্যাচ। বাট ঋষভের শুরুটা কিন্তু অ্যাজ এ লখনউ সুপার জায়ান্ট ক্যাপ্টেন তার পুরোনো দলের এগেনস্টে খুব একটা ভালো হলো না। কেএল রাহুল কালকে খেলেনি, খেললে মজা আসতো। বাট কেএল রাহুলের কন্যা সন্তান হয়েছে কালকে, এবং সেই কারণে সেটা স্ত্রীর কাছে ছিল, সেই জন্য কেএল রাহুল কালকের ম্যাচে খেলেনি। তো সেখানে কালকের ম্যাচটা কতটা এনজয় করেছো কমেন্টে জানিও। এবং তারই পাশাপাশি এবার আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে। গাইস, ভিডিওতে কোনটাকে তোমাদের জানাবো যে যদি তোমরা এই আইপিএল এ ফ্যান্টাসি খেলতে চাও, আজকের ম্যাচের জন্য ফ্যান্টাসি খেলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই দল বানিও ইন্ডিয়াস ফ্যান্টাসি অ্যাপে। এটা বর্তমান সময়ে সেরা ফ্যান্টাসি অ্যাপ, কারণ এখানে তোমরা 11 নয় 13 জন প্লেয়ারকে নিয়ে দল বানাতে পারবে, মানে জেতার চান্স অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তারই পাশাপাশি এখানে সিম্পল প্রশ্নের উত্তর দিয়ে তোমরা জিততে পারো, যেমন আজকের ম্যাচে কোন টিম জিতবে, কোন টিম টস জিততে পারে, বা আজকের ম্যাচের পাওয়ার প্লেতে 60 রান হবে কিনা, এরকম সিম্পল প্রশ্নের হ্যাঁ বা নাই উত্তর দিয়ে তোমরা এখান থেকে জিততে পারো। তারই সঙ্গে দারুণ অফার চলছে, এখানে ফ্রিতে 5000 এর গিভঅ্যাওয়ে জেতার একটা ভালো রকম সুযোগ আছে। আমার প্রোমো কোড ইউনিক লিখে তোমরা যদি এই অ্যাপে জয়েন করো, একদম ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে তোমরা লিংক পেয়ে যাবে, গিয়ে একবার চেক আউট করো। আমার প্রোমো কোড ইউজ করে জয়েন করলে কিন্তু 300 ওয়েলকাম বোনাসে তোমরা পাবে। এবং তারই সঙ্গে তোমরা যদি এই অ্যাপটা তোমাদের বন্ধুদের শেয়ার করো, তারা সেখান থেকে ডাউনলোড করে সেখান থেকেও তোমরা কিন্তু বোনাস পাবে। এবং এই বোনাস দিয়েই তোমরা কিন্তু একটা টুর্নামেন্টে খেলতে পারবে, সেই অপশনও আছে। তারই সঙ্গে লিডার বোর্ডে কিন্তু টাটা হ্যারিয়ার, আইফোন বা মাহিন্দ্রা থার জেতারও সুযোগ আছে। তো দারুণ দারুণ কিছু অফার কিন্তু এখানে চলছে। তার পাশাপাশি কিন্তু অবভিয়াসলি এখানে একটা স্টার প্লেয়ার চুজ করেও তোমরা কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে খেলেও 80 লাখ পর্যন্ত প্রাইজ জিততে পারো। সাথে ইমরান হাজমি এই অ্যাপের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে কোনো ট্রাস্টেড ইস্যু নেই। তার সঙ্গে সব থেকে লোয়েস্ট কমিশন আছে, টিডিএস কাটে না, মানে যেটা জিতবে সেটা পুরোটাই তোমরা কিন্তু পাবে। তো দারুণ দারুণ অফার চলছে, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিংক আছে, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি, কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, এই ম্যাচটা দুটো দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ দুটো দলই প্রথম ম্যাচ হেরে শুরু করেছে। ফলে দুটো দলই কিন্তু কিছুটা মোমেন্টাম ব্যাক করতে চাইবে, দুটো দলই জিততে চাইবে। এবং গুয়াহাটিতে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে। রাজস্থান রয়্যালস তাদের দুটো ম্যাচ গুয়াহাটিতে অ্যাজ এ হোম গ্রাউন্ড খেলছে সেখানে, কারণ রিয়ান পাড়া কাছে আসামের দর্শকদের টানার কিছুটা চেষ্টা। বাট গুয়াহাটির এই গ্রাউন্ডটা কিন্তু কেকেআর কেও স্যুট করবে। আশা করি গুয়াহাটিতে কেকেআর ফ্যানও কিন্তু অনেক থাকবে, এবং এই গ্রাউন্ডে কিন্তু আমরা স্পিন এক্সপেক্ট করতে পারি। এখানে স্পিন হয় বল, সেটা আমরা দেখেছি গুয়াহাটির এই স্টেডিয়ামে। ফলে কিন্তু কেকেআর স্পিনাররা ম্যাচের মধ্যে আসতে পারে। সেখানে লাইন আপ বা প্লেইং ইলেভেন এই ম্যাচের জন্য দুই দলের কিরকম হতে পারে, যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো আই থিঙ্ক দেখো কেকেআর এবং রাজস্থান দুটো দলই প্রথম ম্যাচ হেরেছে, বাট দুটো দলের নিজেদের সেরা 11 নিয়ে নেবার চেষ্টা করেছিল ফার্স্ট ম্যাচে। এবার একটা ম্যাচ দেখে তুমি তোমার সেরা 11 থেকে তো মানে বেরিয়ে যেতে পারো না। তুমি ভেবেছো ওটা তোমার সেরা 11, তাই প্রথম ম্যাচ সেই 11 স্টার্ট করেছো। একটা ম্যাচ খারাপ গেছে বলে পুরোপুরি চেঞ্জ করে ফেলবে, 2-3টে চেঞ্জ করে ফেলবে, সেটা কখনো ভালো টিমের লক্ষণ হয় না। কারণ টিম যত সেটেলড থাকে, একই প্লেইং ইলেভেন যত বেশি খেলবে, তত সেই টিমটা ভালো করছে, সেটা আমরা দেখতে পাই। ইভেন গৌতম গম্ভীর মেন্টর থাকলে এটা আমরা বলতে পারতাম যে কেকেআর হয়তো পুরো মরসুম জুড়ে 13-14টা প্লেয়ারই ইউজ করবে, 12 জন তো এমনি খেলে, আর এক্সট্রা হয়তো 2-3 জনকে ইউজ করবে। কারণ গম্ভীর একদমই চেঞ্জ পছন্দ করে না, যে প্লেয়ারকে সুযোগ দেয় তাকে বলে দেয় 14টা ম্যাচে তোমাকে দিচ্ছি, তুমি তোমার খেলা খেলে যাও।
তো সেরকমই, বাট গম্ভীর নেই। এখন কেকেআর এর কিরকম অ্যাপ্রোচ হয় সেই দিকে নজর থাকবে। ফার্স্টে রাজস্থানের কথা বললে আই থিঙ্ক রাজস্থান টিমে একটা চেঞ্জ কিন্তু হতে পারে, কারণ রাজস্থান প্রপার স্পিনার একটাই নিয়ে গেছিল আগের দিনের ম্যাচে। দুজন বিদেশি ফাস্ট বোলার ফজল হক ফারুকি, জোফরা আর্চার প্রচুর মার খেয়েছে। জোফরা আর্চার তো রেকর্ড করে ফেলেছে একটা আইপিএল ম্যাচে সব থেকে বেশি রান দেওয়ার। তো আই থিঙ্ক হাসারাঙ্গার অপশন কিন্তু রাজস্থানের কাছে আছে, যে কিন্তু এই পিচে এফেক্টিভ হতে পারে। দুই শ্রীলঙ্কান স্পিনার টিকসানা এবং হাসারাঙ্গা দুজনের সঙ্গে কিন্তু এই ম্যাচে রাজস্থান যেতে পারে। একজন বিদেশি ফাস্ট বোলারের পরিবর্তে কাকে বাদ দেবে, আর্চার নাকি ফজল হক ফারুকি, ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। দুজনই রীতিমতো মার খেয়েছে আগের দিন। আর্চার তো জঘন্য বোলিং করে রেকর্ডও করে ফেলেছে, বাট যেহেতু নামটা জোফরা আর্চার বড় নাম, সেখানে ফজল হক ফারুকি অত বড় নামও নয়। মেবি হতে পারে যে আর্চার এই ম্যাচটা খেলে গেল, ফারুকির জায়গাতে তোমার হাসারাঙ্গা এলো, হতে পারে, অথবা আর্চারের জায়গাতেও আসতে পারে। হাসারাঙ্গা কিছুটা ব্যাটিংও দিয়ে দেবে, ফলে কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারো ব্যাটিং এর সময় সঞ্জু স্যামসন রাজস্থানের প্লেইং 11-এ থাকবে, ফিল্ডিং এর সময় থাকবে না। তো ব্যাটিং এর সময় রাজস্থানের লাইন আপটা এরকম হবে, সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করবে জয়সওয়াল, 3-এ রিয়ান পারাক, 4 নম্বরে নীতিশ রানা, 5-এ খেলতে পারে ধ্রুব জুড়েল, 6 নম্বরে সিমরন হেটমায়ার, 7-এ শুভম দুবে, 8-এ খেলতে পারে ওয়ানিন্দু হাসারাঙ্গা, 9-এ জোফরা আর্চার অথবা ফজল হক ফারুকির মধ্যে যে খেলবে, 10-এ তুষার দেশপান্ডে, 11-এ খেলবে হচ্ছে তোমার মাহিস তিক্সানা, এবং ইম্প্যাক্ট প্লেয়ার আমি কিন্তু সন্দীপ শর্মাকে রাখছি। উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললেও যেটা বললাম যে বেশি চেঞ্জের দরকার নেই। কুইন্টন ডিককের উপর আগের দিন ভরসা দেখিয়েছে, তার সঙ্গেই কন্টিনিউ করুক। যদিও একটা ভাবনা চিন্তা থাকতে পারে যে এই টাইপের পিছে হয়তো গুড়বাজও এফেক্টিভ হতে পারে, তবে যেহেতু আগের দিন ডিককের সঙ্গে শুরু করেছে, আই থিঙ্ক তাকে 2-3টে ম্যাচ দেওয়া উচিত। বাকি স্পেন্সার জনসনের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে পারে, বাট ওটাও বলবো যে যেহেতু আগের দিন তাকে এনরিক নরকিয়ারাকে কেকেআর ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে, একটা ম্যাচে তো সে খারাপ প্লেয়ার হয়ে যাবে না, সেখানে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, কেকেআর এর জন্য ট্যাকটিক্যাল চেঞ্জ কিন্তু হতে পারে। কেকেআর এর স্পিন বোলিং ভালো, দুটো স্পিনার তো খেলবেই, ভরুন এবং নারায়ণ। যদি কেকেআর একটা এক্সট্রা থার্ড স্পিনার নিয়ে আসতে চায়, যদি মঈন আলীর মতো কাউকে নিয়ে আসতে চায়, স্পেন্সারের জায়গাতে কিন্তু আনতে পারে। সেখানে ব্যাটিংটাও লম্বা হবে আর একটা স্পিনের অপশন বাড়তে পারে। বা যদি মায়াঙ্ক মার্কান্ডাকে আনতে চায়, বৈভব অরোরার জায়গাতে আনতে পারে। তো কেকেআর কিন্তু এই সামান্য চেঞ্জটা করলে করতে পারে। একটা চেঞ্জ যদি কেকেআর করতে চায়, সেটা কিন্তু একটা এক্সট্রা স্পিন অপশন নিয়ে আসতে পারে, একটা ফাস্ট বোলিং অপশন কমিয়ে। বাকি হয়তো বিশাল কোনো চেঞ্জের দরকার নেই। কেকেআর এর প্লেইং 11 এর কথা বললে সেখানে ডিককের সঙ্গে ওপেন করবে সুনীল নারায়ণ, 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5-এ অঙ্কুশ রঘুবংশী, 6-এ রিঙ্কু সিং। যদিও রিঙ্কু অঙ্কুশ এত নিচে ব্যাট করুক আমি চাই না, বাট অঙ্কুশকে খেলাবে কোথায় আর, রিঙ্কুকেও সেক্ষেত্রে নিচেই পাঠাবে। যদিও রাহানে বলেছে যে রিঙ্কুকে আমরা আগে ব্যাট করতে পাঠাবো, দেখা যাক সেখানে কি ভাবনা চিন্তা থাকে। দেন 7 এবং 8 আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং, দুজন ফিনিশার। তারই সঙ্গে 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে স্পেন্সার জনসন অথবা মঈন আলী। যদি মঈন আলী খেলে, মঈন আলী অবশ্যই আগে ব্যাট করতে আসবে, আর স্পেন্সার খেললে এখানেই ব্যাট করবে। 11 নম্বরে বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা / মায়াঙ্ক মার্কান্ডে। এবার যদি ওখানে স্পেন্সার খেলে, মায়াঙ্ককে আনা যেতে পারে, আর যদি ওখানে মঈন আলী খেলে, বৈভব অরোরা আসবে। তবে আরোরার একটুখানি ফর্ম নিয়ে কিন্তু চিন্তা থাকছে, প্র্যাকটিস ম্যাচে অত ভালো বোলিং করেনি। তো রাজস্থানের এগেনস্টে কিন্তু কেকেআর এর প্লেইং 11 এরকম হতে পারে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমরা কি কোনো চেঞ্জ দেখতে চাও, দরকার হলে একটা এক্সট্রা স্পিনার আনা যেতে পারে। বাকি কি তোমরা কোনো কেকেআর টিমে চেঞ্জ দেখতে চাও, কমেন্টে অবশ্যই জানিও। একটাই ম্যাচ কিন্তু হয়েছে, অনেকে বলতে পারে লুবনিতকে সুযোগ দেওয়া উচিত ডিককের জায়গাতে, তবে একটা ম্যাচ দেখেই কি এত কিছু জাজ করা ঠিক হবে? কারণ টিমটা সেটেল না হলে কিন্তু প্রবলেম হবে। একটা সেটেল টিম নিয়ে যাওয়া সবসময় একটা চ্যাম্পিয়ন টিমের লক্ষণ হয়, যেটা দেখে থাকি আমরা। আর বাকি ইন্ডিয়াস ফ্যান্টাসিটা খেলতে পারো, দারুণ দারুণ অফার চলছে বেস্ট ফ্যান্টাসিয়া। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।